ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার নিউ ক্লাস। আজকের ক্লাসটি হবে প্রেপোজিশনের ওপর। আজকে দেখব প্রেপোজিশন কি, ইংলিশ গ্রামারে কিভাবে প্রেপোজিশন অ্যাপ্লাই করতে হয়, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো প্রেপোজিশন বেশ অনেক কটাই হয় এবং সব কটা প্রেপোজিশনকে একসাথে করাতে গেলে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে। তাই জন্য পুরো টপিকটাকে আমি দুটো বা তিনটে লেকচারের মধ্যে ভাগ করে নিয়েছি। আর আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 1। আজকে এই 10টা প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করব। অন, অ্যাবভ, ওভার, আপ, ইন, ইনসাইড, ইনটু, আর আউটসাইড, আফটার আর বিফোর, এই 10টা প্রিপোজিশন নিয়ে আজকে আলোচনা হবে। শুরুতে দেখে নিই প্রেপোজিশন আসলে কি। প্রেপোজিশন কথাটার মধ্যে দেখো, এই পজিশন ওয়ার্ডটা হচ্ছে রুট ওয়ার্ড। এই পজিশন মানে আমরা জানি অবস্থান, কোনো কিছুর অবস্থান বোঝায়। আর এই প্রি হচ্ছে একটা প্রেফিক্স। প্রি শব্দটা পজিশনের সাথে বসেছে, মানে কোনো একটা বস্তুর, বেসিক্যালি অবজেক্টের, কোনো অবজেক্টের অবস্থানকে বোঝায় প্রিপোজিশন। সবার আগে দেখে নেব অন কখন ইউজ করা হয়। অন এর বেসিক বাংলা মানে হচ্ছে গিয়ে ওপরে বোঝায়। বেসিক্যালি কোনো কিছুর অবস্থান বোঝাবে, কোনো জিনিসের ওপরে অবস্থান বোঝাবে। এবার কন্ডিশনগুলো এক এক করে দেখা যাক। ফার্স্ট কন্ডিশন হচ্ছে গিয়ে কোনো কিছুর কোনো জায়গা বা কোনো অবস্থানকে বোঝানো হয় অনের দ্বারা। খুবই সিম্পলভাবে, খুবই সিম্পল, কিন্তু অনের কিন্তু ইউজটা খুবই সিম্পল, মানে খুব বেশি কমপ্লেক্স জায়গাতে কিন্তু অন ইউজ করা হয় না, খুবই সিম্পলভাবে অনকে ব্যবহার করা হয়। কোনো জায়গা অবস্থান, যেমন বলা হলো যে একটা ধরো বই, সেটা টেবিলের ওপর আছে, তাহলে আমরা কি বলবো? দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে বইটা টেবিলের সাথে, টেবিলের ওপর রয়েছে। তারপর ধরো বলা হলো দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল, দেওয়ালের ওপর ছবিটা আছে। এই জায়গা বা কোনো অবস্থানে যে অনের ব্যবহারটা হচ্ছে, এই অনের ব্যবহারটা কেমন? ওই যে সারফেসটার ওপর জিনিসটা রয়েছে, ধরো একটা বই রয়েছে একটা টেবিলের ওপর, তাহলে টেবিলটার ওপরে এই যে বইটা আছে সেটা কিন্তু টেবিলটার সাথে ঠেকে রয়েছে, এরকম কন্ডিশন বোঝাবে। এটা কিন্তু ওপরে উঠে থাকলে হবে না, মানে যে জিনিসটাকে বোঝানো হবে কোনো জিনিসের ওপরে আছে সেটা কিন্তু ওর সাথে স্পর্শ করে থাকতে হবে, ঠেকে থাকতে হবে। সেই সব কন্ডিশনে কিন্তু অনের ব্যবহার করা হয়। এই বইটা আছে টেবিলটার ওপর, নিশ্চয়ই টেবিলটার ওপর ঠেকে রয়েছে। পিকচার ইজ অন দ্য ওয়াল, দেয়ালের ওপর ছবিটা আছে, নিশ্চয়ই দেয়ালের সাথে সেটা ঠেকে রয়েছে। এই কন্ডিশনগুলো কিন্তু অন ইউজ করা হয়। এবার অনের সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে বলা হচ্ছে কোনো তারিখ বোঝাতে কিন্তু অন ব্যবহার করা হবে, কোনো ডেট বা তারিখ বোঝাতে কিন্তু অন ইউজ করা হবে। যেমন বলা হলো ধরো অন 31 ডিসেম্বর, এই যে 31 ডিসেম্বর একটা তারিখ, তারিখটার আগে অন বসেছে। কিংবা ধরো অন 1 জুলাই, 1 জুলাই একটা তারিখ, তার আগে অন বসেছে। থার্ড কন্ডিশন কি? কোনো দিন বোঝাতে, দিন বা ডে বোঝাতে কিন্তু অন ব্যবহার করা হয়। যেমন বলা হলো অন সানডে, তারপর ধরো অন মানডে, এই দিন বোঝাতে কিন্তু অন ইউজ করা হয়। তাহলে অনের ব্যবহার কোথায় কোথায় হয়? কোনো জায়গা বোঝাতে, জায়গা বা অবস্থান, অবস্থানটা কেমন হতে হবে? সেই সারফেসটার সাথে কিন্তু যিনি অবজেক্টটা থেকে থাকবে। তারপর কোনো তারিখ বোঝাতে, পুরো ডেট বোঝাবে, তারিখ। আর কোনো দিন বোঝাতে কিন্তু অন ইউজ করা হয়। এবার দেখে নেব অ্যাবভ আর ওভার। অ্যাবভ এবং ওভার দুটোর মানেই ওপরে। অ্যাবভ মানেও ওপরে, আর ওভার মানেটাও কিন্তু ওপরে, সেম মানে। পার্থক্যটা কোথায়? অ্যাবভ বেসিক্যালি কেমন ওপরে, সারফেসটা যেটা থাকবে সেটা থেকে অনেকটা ডিস্টেন্সে থাকবে। ওভারটাও তাই, সারফেস থেকে অনেকটা ডিস্টেন্সে থাকবে, মানে এখানে গ্যাপ রয়েছে। অনের ক্ষেত্রে কিন্তু গ্যাপটাই থাকে না, অনের ক্ষেত্রে কি হয়, সারফেসের সাথে জিনিসটা ঠেকে থাকবে বা স্পর্শ করে থাকবে। এখানে সেই কন্ট্যাক্টটা বা টাচটা থাকবে না, জিনিসটা ডিস্টেন্সে থাকবে। এবার তাহলে অ্যাভাব আর ওভারের মধ্যে পার্থক্যটা কোথায়? অ্যাভাবে হচ্ছে গিয়ে এই যে অবজেক্টটা সেটা এক জায়গায় স্টিল থাকবে, এক জায়গায় স্থির থাকবে, এক জায়গায় স্থির থাকবে। আর এইখানে বেসিক্যালি অবজেক্টটা স্থির থাকবে না, মানে জিনিসটা কিন্তু মুভ করবে, মুভমেন্ট থাকবে। যেমন কন্ডিশনগুলো দেখে নিই। অ্যাভাব হচ্ছে গিয়ে ওই যেটা বললাম, কোনো একটা জিনিস সারফেস থাকবে, তার থেকে জিনিসটা উঁচুতে থাকবে এবং জিনিসটা কিন্তু স্থির অবস্থায় থাকবে। ধরো বলা হলো দেয়ার ইজ এ
লাইট অ্যাবভ হিজ হেড। তাহলে তার মাথার উপর একটা লাইট আছে, লাইটটা নিচে মুভ করবে না, এক জায়গায় স্থির অবস্থায় থাকবে। এটা হচ্ছে অ্যাবভের কেস। ওভারের একটা এক্সাম্পল দেখা যাক। ওভারে হচ্ছে কি বেসিক্যালি ওপরে থাকবে এবং মুভমেন্ট থাকবে। ধরো বলা হলো দ্য বার্ড ফ্লু ওভার হিজ হেড। তাহলে বার্ডটা উড়ে চলে গেল ওভার হিজ হেড। এখানে তো ওভার বলতে বার্ডটা নিশ্চয়ই মাথার উপর এক জায়গায় স্থির অবস্থায় থাকবে না, জিনিসটা মুভ করবে। এই মুভমেন্টটাই কিন্তু ওভার বোঝায়। তাহলে ওভার আর অ্যাবভের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, কন্ট্যাক্টলেস মানে ডিস্টেন্স থাকবে জিনিস অবজেক্টের সাথে সারফেসের, এবং অ্যাবভে স্থির থাকবে, জিনিসটা মুভ করবে না। আর ওভারে কিন্তু এই মুভমেন্টটাই থাকবে। এবার এই যে দুটো উদাহরণ দেওয়া হলো, অ্যাবভের যে উদাহরণটা দেওয়া হলো, ওভারের যে উদাহরণটা দেওয়া হলো, দুটো উদাহরণই কিন্তু ফিজিক্যাল উদাহরণ। ফিজিক্যাল উদাহরণ মানে তুমি কিন্তু দেখতে পারবে যে মাথার উপরে লাইটটা আছে, দেখতে পারবে বার্ডটা উড়ে গেল, সেটা কিন্তু দেখতে পারবে। এর বাইরেও এক একটা কন্ডিশনে অ্যাবভ আর ওভারকে ইউজ করা হয়, ওটা দেখা যাক। তাহলে অ্যাবভ ধরো বলা হলো যে পিপল অ্যাবভ 18 years will be allowed to vote। তাহলে পিপল যাদের বয়স 18 বছরের ওপরে বা ঊর্ধ্বে, এখানেও দেখো সেম কন্ডিশনটাই আছে যে 18 বছরের ওপরে তাদেরকে ভোট দেওয়ার জন্য অ্যালাউ করা হবে। এই যে 18 বছরের ওপরে, এটা কিন্তু ওই ফিজিক্যাল সেন্সে না যে তুমি যে দেখতে পারবে 18 বছরের ওপরে। ব্যাপারটা তোমাকে বুঝে নিতে হবে যে একটা মানুষের যখন 18 বছর পেরিয়ে যাবে, তার ওপরে যখন তার বয়সটা হবে, তখন সে অ্যালাউ হবে ভোটের জন্য। ওভারের ক্ষেত্রে একটা এরকম একটা কন্ডিশন আছে যে এই ফিজিক্যাল সেন্সের বাইরে একটা কন্ডিশনে ওভার ইউজ করা হয়। যেমন ধরো রাইস ইজ গ্রোন অল ওভার ইন্ডিয়া। সমগ্র ভারত জুড়ে রাইস হয়। এখানে সমগ্র ভারত জুড়ে, ইন্ডিয়াটা পুরো ইন্ডিয়া জুড়ে যে রাইসটা হচ্ছে, সেটা কিন্তু এই ওভার শব্দটা বোঝাচ্ছে। তাহলে অ্যাভাব কখন কখন ইউজ হয়? অ্যাভাব হচ্ছে গিয়ে ফিজিক্যাল সেন্সে যে কোনো একটা অবজেক্টের, কোনো একটা সারফেসের ওপর বা কোনো একটা জিনিসের ওপর কোনো একটা অবজেক্ট রয়েছে, সেটা দেখা যাচ্ছে এবং জিনিসটা স্থির অবস্থায় আছে, অবজেক্টটা স্থির অবস্থায় আছে, তখন কিন্তু অ্যাভাব ইউজ করা হবে। আর কখন ইউজ করা হবে? যখন কোনো জিনিসের ঊর্ধ্বে বোঝাবে, যে এই যে কন্ডিশনটা এটার ঊর্ধ্বে বা এটার ওপরে কিছুটা বোঝাবে। বয়সের ক্ষেত্রে যেমন 18 বছরের ওপরে, 10 বছরের ওপরে, সেই কন্ডিশনে কিন্তু অ্যাভাব ইউজ করা হবে। ওভার কখন কখন ইউজ করা হচ্ছে? ওভার সেম ওই সারফেস থেকে জিনিসটা অনেকটা ওপরে রয়েছে, কিন্তু এখানে মুভমেন্ট বোঝাবে, মুভমেন্ট থাকতে হবে। যেমন বার্ডটা মাথার উপর থেকে উড়ে গেল, মাথার উপর থেকে এরোপ্লেনটা উড়ে গেল, এই কন্ডিশনে কিন্তু ওভার আসবে। আর একটা কন্ডিশন কি, যখন কোনো একটা পুরো জায়গা জুড়ে বোঝাবে, সমগ্র ভারত জুড়ে রাইস হচ্ছে, এই যে একটা জায়গা জুড়ে মানে পুরো এলাকাটা জুড়ে বা পুরো এরিয়াটা জুড়ে, সেই কন্ডিশনে কিন্তু ওভার হয়। এবার দেখে নিই আপ। আপ কিন্তু সেম ওপরে বোঝায়, আপের মানও ওপরে। এই আপের কন্ডিশনগুলো কি কি? যখন ওপরের দিকে যাওয়া বোঝাবে, মানে বেসিক্যালি ওপরের দিকে, আপওয়ার্ড মুভমেন্ট, ওপরের দিকে কোনো একটা মুভমেন্ট হবে, তখন কিন্তু আপ ইউজ হবে। যেমন ধরো বলা হলো সি ক্লাইম্বড আপ দ্য হিল। সে পাহাড়ের ওপরের দিকে উঠলো। এখানেও কি আপওয়ার্ড মুভমেন্ট, জিনিসটা ওপরের দিকে যাওয়া বোঝাচ্ছে। সি ব্যক্তিটা পাহাড়ের ওপরের দিকে উঠলো, এই কন্ডিশনে কিন্তু আপ ইউজ করা হবে। আপের আরেকটা কন্ডিশন কি, যখন কোনো জিনিসের কোনো কোয়ান্টিটির কোনো একটা পরিমাণ আছে, তার বৃদ্ধি বোঝাবে, তখন কিন্তু আপ ইউজ করা হবে। যেমন ধরো বলা হলো দ্য টেম্পারেচার রোজ আপ টু 40 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচারটা, উষ্ণতাটা রোজ আপ, বেড়ে বৃদ্ধি পেল 40 ডিগ্রি পর্যন্ত, এখানে আপ ইউজ করা হচ্ছে। কিংবা ধরো দ্য স্টক মার্কেট
went up this month। তাহলে স্টক মার্কেট এই মাসে ওয়েন্ট আপ মানে ওপরের দিকে উঠলো, এখানেও কিন্তু আপওয়ার্ড মুভমেন্ট মানে এখানে কোনো একটা পরিমাপের কোনো একটা কোয়ান্টিটির বৃদ্ধি বোঝাচ্ছে। এবার দেখব ইনের ব্যবহার। ইনের বাংলা হচ্ছে গিয়ে মধ্যে বা ভিতরে। ইনের প্রথম কন্ডিশনটা দেখা যাক। প্রথম কন্ডিশন হচ্ছে গিয়ে কোনো জায়গা, কোনো প্লেস বোঝাবে। প্লেস বলতে তোমার কান্ট্রি আসতে পারে, রাজ্য আসতে পারে, কোনো শহর আসতে পারে, এগুলো। যেমন বলা হলো ধরো ইন ইন্ডিয়া, তারপর ইন ওয়েস্ট বেঙ্গল। বেসিক্যালি এই প্লেসটার, এই যে প্লেসটার কথা বলা হচ্ছে প্লেসটার মধ্যে, সেই সেন্সে কিন্তু ইন ব্যবহার করা হচ্ছে। কন্ডিশন নাম্বার 2, কোনো বছর বোঝাতে, কোনো বছর বোঝাবে। যেমন বলা হলো ইন 1920 বা ইন 2025, এই ক্ষেত্রে ইয়ার বোঝাতে। থার্ড কন্ডিশন কি, কোনো মাস বোঝাতে, কোনো মান্থ। ধরো বলা হলো ইন ফেব্রুয়ারি, ইন জানুয়ারি, এরকম। 4 নম্বর কন্ডিশন হচ্ছে গিয়ে ধরো কোনো সিজন বোঝাতে। সিজন মানে ঋতু বোঝাতে, সিজন বোঝাতে কিন্তু ইন ইউজ করে। ধরো বলা হলো ইন উইন্টার, ইন স্প্রিং। 5 নম্বর কন্ডিশন কি, 5 নম্বর হচ্ছে গিয়ে কোনো, ধরো কোনো বিল্ডিং বা কোনো কিছুর মধ্যে বোঝাবে। ধরো কোনো বিল্ডিং এর মধ্যে বা কোনো, ধরো বলা হলো ইন দা ব্যাংক, ব্যাংকের মধ্যে। ব্যাংক নিশ্চয়ই একটা বিল্ডিং এর মধ্যে, বিল্ডিং, সেই বিল্ডিংটার মধ্যে ইন বোঝানো হচ্ছে। কিংবা ধরো এরকমও বলা যেতে পারে যে ইন দা পেপার বা নিউজ পেপার, ইন দা নিউজ পেপার, যে দ্য আর্টিকেল ওয়াজ পাবলিশড ইন দ্য নিউজ পেপার, আর্টিকেলটা বেরিয়েছিল নিউজ পেপারের মধ্যে। 6 নম্বর কন্ডিশন হচ্ছে গিয়ে কোনো ভাষা বোঝাতে, কোনো ভাষা বোঝাতে। ধরো বলা হলো ইন ইংলিশ, ইন বেঙ্গলি। ধরো বলা হলো কাইন্ডলি স্পিক ইন বেঙ্গলি, ইন বেঙ্গলি ওখানে ইউজ করবে তোমরা। 7 নম্বর কন্ডিশন মানে কোনো, কোনো বিশেষ কোনো অবস্থায় থাকা বোঝাবে, অবস্থায় থাকা বোঝাবে। যেমন ধরো বলা হলো সি ইজ ইন ডেঞ্জার, তাহলে এখানে ডেঞ্জার হচ্ছে একটা কন্ডিশন, সেই কন্ডিশনের মধ্যে আছে ইন। কিংবা ধরো হি ইজ ইন ডেট, ডেট মানে ঋণ, সে ঋণের মধ্যে আছে, এটা কিন্তু ইন দিয়ে বোঝানো হবে। 8 নম্বর কন্ডিশন হচ্ছে কোনো টাইমের মধ্যে বোঝাবে। ধরো বলা হলো প্লিজ কাম ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে এসো, ইন। কিংবা ধরো বলা হলো যে প্লিজ কাম ইন 2 ডেজ, 2 দিনের মধ্যে এসো, এটাও কিন্তু দিনটা ওটা টাইমের মধ্যেই পড়ে, এই সময়ের মধ্যে এসো, এখানে কিন্তু ইন ইউজ হচ্ছে। এবার দেখবো ইনটু। ইনটুর মানেটাও সেম, ওই মধ্যে বা ভেতরে থাকা বোঝাবে, কিন্তু এর প্রয়োগটা বা এর একটা বিশেষত্ব আছে, এটি অনেকটাই ডিফারেন্ট আগেরগুলোর থেকে। ইনটুর প্রথম কন্ডিশনটা কি, সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার ধরো জায়গা, মানে ধরো একটা প্লেস, কিংবা কোনো একটা কন্ডিশন মানে অবস্থা থেকে, জায়গা বা একটা কোনো একটা বিশেষ কন্ডিশন থেকে, মানে একটা কন্ডিশন থেকে যখন আরেকটা কন্ডিশন বা একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গা বা কন্ডিশনের মুভমেন্ট বোঝায়। বেসিক্যালি এখানে মুভমেন্ট থাকবে, তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছ, বা একটা অবস্থা থেকে তুমি আরেকটা অবস্থায় এন্টার করছো, এটাই হচ্ছে ইনটু। ধরো বলা হলো দ্য বয় entered into the room,
এখানে দেখো প্লেসের একটা মুভমেন্ট আছে, বয়টা ঘরের মধ্যে প্রবেশ করলো, তার মানে সে ছেলেটা ঘরের মধ্যে ছিল না, বাইরে ছিল, ওই বাইরের থেকে ছেলেটা ঘরে প্রবেশ করলো, তাহলে একটা মুভমেন্ট হলো, এটাই হচ্ছে ইনটু। আর একটা উদাহরণ দেখা যাক, ধরো বলা হলো আইস টার্নড ইনটু ওয়াটার, বরফটা গলে জল হয়ে গেল, তাহলে বরফ যেটা ছিল সেই সলিড অবস্থা থেকে গলে গেল, সেটা কিন্তু একটা অবস্থার পরিবর্তন হলো, এখানেও কিন্তু একটা পরিবর্তন আছে, এটা ইনটু, এখানে একটা কন্ডিশনের পরিবর্তন হলো। ইনটুর অন্য একটা প্রয়োগ কি আছে, সেটা হচ্ছে কোনো সময় কোনো টুকরো করা, কোনো সময় কোনো পিস করা, বা কোনো পার্টিশনকে বোঝায়, পার্টিশন বোঝাবে, কোনো একটা টুকরো করা বোঝাবে। যেমন ধরো বলা হলো দ্য গার্ল কাট দ্য কেক ইনটু 2 পিসেস, তাহলে মেয়েটা কেকটাকে কাটলো ইনটু 2 পিসেস, দুটো পিস, আগে প্রথমে একটা গোটা কেক ছিল, সেটাকে দুটো পিসে কাটা হলো, এখানে দেখো অবস্থারই পরিবর্তন হচ্ছে, এইটা হচ্ছে তোমার ইনটুর একটা কেস। এবার দেখবো ইনসাইড। ইনসাইড মানেটাও কিন্তু অনেকটা সিমিলারই, মানে এই মধ্যে বা ভিতরে বোঝাবে। কন্ডিশনটা কি হতে হবে, সেটা হচ্ছে গিয়ে কোনো একটা কিছুর মধ্যে আবদ্ধ থাকতে হবে, মানে কোনো একটা, ধরো এটা বক্স রয়েছে, এই বক্সের মধ্যে ধরো এই অবজেক্টটা রয়েছে, বক্সটার মধ্যে চারিদিক দিয়ে কিন্তু আবদ্ধ রয়েছে, এইটা কিন্তু ইনসাইড। যেমন উদাহরণ দেখা যাক, ধরো বলা হলো দ্য কেক ইজ ইনসাইড দ্য বক্স, কেকটা কোথায় আছে, এই বাক্সটার একদম মধ্যে, সেটা কিন্তু ইনসাইড দিয়ে প্রকাশ করা হচ্ছে। কিংবা ধরো সি লেফট হার ফোন ইনসাইড হার ব্যাগ, সে তার ফোনটাকে তার ব্যাগের মধ্যে রেখে দিয়েছে, ইনসাইড মানে ব্যাগের মধ্যে, ব্যাগটা এটা পুরো জিনিসটা তার মধ্যে রয়েছে ফোনটা, এটা কিন্তু ওর মধ্যে থাকা বা ইনসাইডের কন্ডিশন এগুলো। এখানে আরেকটা জিনিস দেখে নেবো, সেটা হচ্ছে গিয়ে আউটসাইড। আউটটা আমরা পরের দিনের ক্লাসে দেখবো, আজকে আউটসাইডটা দেখে নিই, কারণ এখানে ইনসাইডটা যেহেতু পড়লাম, তাহলে আউটসাইডটাকে পড়তে সুবিধা হবে। আউটসাইডটা বেসিক্যালি এই যে ইনসাইড আছে, এই ইনসাইডের পুরো অপোজিট, ইনসাইডের অপোজিট। যেমন ধরো বলা হলো যে দ্য বয় ইজ প্লেইং আউটসাইড হিজ হাউস, ছেলেটা কোথায় খেলছে, আউটসাইড বাইরে, বাড়ি, বাড়ির মধ্যে থাকার কথা ছিল, মধ্যে নেই, সেই ছেলেটা বাইরে আছে, একদমই বাইরে, এটা হচ্ছে আউটসাইড। কিংবা ধরো বলা হলো প্লিজ ওয়েট আউটসাইড দ্য অফিস, অফিসের মধ্যে নয়, অফিসের বাইরে, অফিসের, তুমি অফিসের বাইরে গিয়ে দাঁড়াও, এটা হচ্ছে গিয়ে একটা আউটসাইডের উদাহরণ, বাইরে বোঝাচ্ছে। এবার দেখে নেবো বিফোর আর হচ্ছে গিয়ে আফটার। বিফোর মানে আগে, আফটার মানে হচ্ছে গিয়ে পরে। এক্সাম্পলস দেখা যাক, ধরো বলা হলো উই উইল গো বিফোর দ্য লাঞ্চ, তাহলে আমরা যাব লাঞ্চের আগে, লাঞ্চ শেষ করার আগে, বিফোর ওয়ার্ডটা সেটা বোঝা যাচ্ছে, টাইমটাকে বোঝা যাচ্ছে আগে। আরেকটা এক্সাম্পল দেখা যাক, দে উইল লিভ বিফোর দ্য টাইম, টাইমের আগে তারা বেরোবে। আফটার এক্সাম্পলস দেখা যাক, ধরো এই প্রথম সেন্টেন্সটাই এরকমভাবে বলা হলো উই উইল
গো আফটার দ্য লাঞ্চ। তাহলে এখন কি বোঝাবে, আমরা লাঞ্চের পরে যাব। এখানে কি বোঝাচ্ছিল বিফোরটা, লাঞ্চের আগে যাব, এখানে বোঝাচ্ছে লাঞ্চের পরে যাব, লাঞ্চ হওয়ার পরে। আর একটা এক্সাম্পল দেখা যাক। ধরো বলা হলো আই ওক আপ আফটার দ্য সানরাইজ। তাহলে আমি ঘুম থেকে উঠলাম আফটার দ্য সানরাইজ, সানরাইজের পরে, সূর্যোদয়ের পরে আমি ঘুম থেকে উঠলাম। আফটারের আরও কয়েকটা ইউজেস হয়, যেমন দ্য ক্যাট ইজ রানিং আফটার দ্য মাউস। বিড়ালটা মাউসটার পেছনে দৌড়াচ্ছে, রানিং আফটার। একটা কন্ডিশন ধরো, দ্য স্কুল ইজ নেমড আফটার ডক্টর বিধান চন্দ্র রয়। তাহলে স্কুলটা বিধানচন্দ্র রায়ের নামে নামাঙ্কিত, এই কন্ডিশনেও কিন্তু আফটারের ইউজ হয়। এই দুটো কন্ডিশন একটু অন্য ধরনের, যে দ্য ক্যাট ইজ রানিং আফটার দ্য মাউস, বিড়ালটা ইঁদুরটার পেছন পেছন দৌড়াচ্ছে, সেই ক্ষেত্রে আফটার এসছে। আবার স্কুলটার নামটা ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে, এটাও কিন্তু আফটারের কন্ডিশন একটা। আজকের লেকচার 1টা এতটাই রাখছি, যেখানে আজকে আমরা এই 10টা প্রেপোজিশন নিয়ে কিন্তু আলোচনা করলাম। এই 10টা প্রেপোজিশনের বাইরেও যে প্রেপোজিশনসগুলো আছে সেগুলো নিয়েও এক এক করে লেকচার্স আসবে। স্টে টিউন টিল দেন। থ্যাংক ইউ ফর ডুইং দ্য ক্লাস।